প্রিমিয়ার লিগে আজ রাতেও পয়েন্ট টেবিলে ওলটপালট হওয়ার মতো ম্যাচ রয়েছে। অ্যাস্টন ভিলার ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এবং ম্যানচেস্টার সিটির। কোন ম্যাচে কে ফেভারিট, কার দ্বারা সম্ভব পয়েন্ট টেবিলের সেই জায়গাটা পরিবর্তন করার? অ্যাস্টন ভিলা ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহাম, নটিংহ্যাম ক্রিস্টাল প্যালেস। তবে সবচেয়ে বড় ম্যাচটা আসলে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার সিটির। তৌসিফ, এই ম্যাচটা কেন বড় ম্যাচ? পয়েন্ট টেবিলে তো ম্যানচেস্টার সিটি টপ 3-তে রয়েছে, ফাইন, কিন্তু টটেনহ্যামকে তো আপনি ধারে কাছেও খুঁজে পাবেন না। তারপরও এই ম্যাচের তাৎপর্যটা কোথায়? একে তো সুপার সানডের একেবারে মানে গেম চেঞ্জার, আর হচ্ছে টটেনহ্যামের সঙ্গে পেপ গার্দিওলা তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছেন। টটেনহ্যাম তার জন্য একটা ভয়ের কারণ হয়ে থাকে প্রিমিয়ার লিগে। সে কারণে কি প্রেস কনফারেন্সে তিনি আসেন নাই? এরকম কি কোনো কারণ আছে নাকি? অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিলেন প্রেস কনফারেন্সে? তেমন কোনো কারণ আছে বলে আমার জানা নেই। আপনি যদি জানেন প্লিজ এলাবোরেট। না, তেমন কোনো ঘটনার আসলে কারণ আমরা খুঁজে পাই নাই। ম্যানচেস্টার সিটির জন্য আজকে রাতে টটেনহ্যামের পরীক্ষা। টটেনহ্যামের নিজেদের ঘরের মাঠে ম্যাচ, সেইটা সিটির জন্য একটা সাহসের কারণ হতে পারে। কারণ হচ্ছে টটেনহ্যাম নিজেদের মাঠে পুরোপুরি আসলে বিড়ালের মতো তাদের অবস্থা, মানে কোনো কাজ হচ্ছে না টটেনহ্যামের এই সিজনে। টটেনহ্যাম নিজেদের মাঠে মাত্র 2টা ম্যাচ জিতেছে। তাহলে হোম অ্যাডভান্টেজটা টটেনহ্যাম কিভাবে কাজে লাগায়? টটেনহ্যামের আসলে প্রিমিয়ার লিগে এক ধরনের তাদের চেহারা, আর চ্যাম্পিয়ন্স লিগে অন্য ধরনের চেহারা, পুরোই উল্টো। এখন টটেনহ্যাম আসলে ম্যান সিটির সঙ্গে হোম অ্যাডভান্টেজটা কি নেবে না নেবে সেটা বলা যাচ্ছে না। এক ধরনের একটা টটেনহ্যাম সমর্থক গোষ্ঠী তারা বলছেন, মানে এই প্রসঙ্গটা উঠেছে প্রেস কনফারেন্সে থমাস ফ্র্যাঙ্কের কাছে, যে তারা বলছেন যে আর্সেনালের সঙ্গে যেন ম্যান সিটি টক্করটা জমিয়ে রাখতে পারে, সেজন্য তুমি ম্যান সিটির কাছে হেরে যাও। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? তো থমাস ফ্র্যাঙ্ক বলছেন যে আমি জানি এই রাইভালরিটা অনেক বছরের, এই ক্লাবের একটা হিস্ট্রি আছে। এখন পিপলের মানে মানুষজনের ফ্রিডমও আছে, তারা যা মন চায় তা চাইতে পারে, কিন্তু আমি তো দলের দায়িত্ব নিয়েছি, আমাদের দল তো সবসময় জেতার জন্যই খেলে, আমরা সেটাই করব। ম্যান সিটির সঙ্গেও সেই চেষ্টাটাই থাকবে থমাস ফ্র্যাঙ্কের, কিন্তু সেটা কতটুকু সম্ভব বা কতটুকু বাস্তব এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। ওদিকে ম্যান সিটি খুব ভালো ফর্মে আছে, হালান্ডও গোল পাচ্ছেন। ম্যান সিটি ক্লিয়ারলি এই ম্যাচে যদি আমি হিসাব করি, তো ম্যান সিটি ইজ গোয়িং টু বি ফেভারিটস এই ম্যাচে। মানে শেষ 5 ম্যাচের হিসেব যদি আমরা দেখি, সেই জায়গায় আপনি ম্যানচেস্টার সিটিকে দেখেছেন লাস্ট ম্যাচটা, অর্থাৎ এই সিজনের প্রথম দেখাটায় হারতে 2-0 গোলে তারা হেরে গিয়েছিল। এর আগের যে ম্যাচগুলো সেখানে হচ্ছে ম্যানচেস্টার সিটি যেমন জিতেছে, টটেনহ্যাম তাদের মধ্যেও কিন্তু সেই জয়ের রেকর্ডটা রয়েছে। অর্থাৎ 2-2 পজিশন হচ্ছে তাদেরকে আপনি এই 5 ম্যাচের হিসেব করে আপনি ধরতে পারবেন। কিন্তু টটেনহ্যাম দেখেন, থমাস ফ্র্যাঙ্ককে তো খালি আসলে দোষ দিলে লাভ নাই। টটেনহ্যামের যে এই যে দুরবস্থা, আপনি এই ম্যাচের আগেও আপনি আপনার টিমের 12 জন প্লেয়ারকে আপনি পাচ্ছেন না ওভারঅল সবকিছু মিলে। অনেকে হচ্ছে আপনার লং টার্ম অ্যাবসেন্ট সেখানে রয়েছে। ইনফ্যাক্ট হচ্ছে আপনার মেকি ভ্যান্ডেভেনকেও আপনি পাবেন কিনা সেটা হচ্ছে একটা 50-50 দোলাচলের মধ্যে আসলে রয়েছে। ওই জিনিসটা আসলে টটেনহ্যামের হয়ে কাজ করছে না। ঘরের মাঠের এই অফ ফর্ম, পয়েন্ট টেবিলে তাদের পজিশন, একই সাথে এইসব ইনজুরি প্রোন একটা টিম হয়ে দাঁড়িয়েছে টটেনহ্যাম। সেই জিনিসটা আসলে পেপ গার্দিওলা কাজে লাগাতে চাইবে। তার যে একটা টেনশন ছিল, হল্যান্ড গোল পাচ্ছেন না, হল্যান্ডকে আমরা দেখলাম চ্যাম্পিয়ন্স লিগে তিনি আসলে গোল করেছেন। এই দলটা আমার মনে হয় অন্য কোনো কিছুর প্রবলেম এই মুহূর্তে নাই। এখন তাদের টার্গেটটা আসলে ওইটাই থাকবে, আর্সেনালের সাথে যেন আপনার পয়েন্টের ডিফারেন্সটা খুব বেশি বড় না হয়ে যায়। হ্যাঁ, পেপ গার্দিওলার ওই টটেনহ্যামের জুজু একটা রয়েছে, সবচেয়ে বেশি ম্যাচ তিনি হচ্ছে 8টা ম্যাচ তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর এগেনস্টে যখন তিনি খেলেছেন, সেইখানে মানে শুনতে একটু অবাক লাগলেও সবচেয়ে বেশি ম্যাচ তিনি আসলে হেরেছেন টটেনহ্যামের এগেনস্টে। সেইটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড প্রেশার হলেও পেপ গার্দিওলার জন্য হলেও হতে পারে, এছাড়া কোনো প্রবলেম আমি দেখছি না। আর রড্রি, সেমানেও, হল্যান্ড তাদেরকে নিয়ে আমার মনে হচ্ছে যথেষ্ট স্ট্রংলি এই ম্যাচটা খেলতে নামবে পেপ গার্দিওলার দল। পেপ গার্দিওলার জন্য আকিলিস হিল হয়ে থাকছে আসলে টটেনহ্যাম। যখনই টটেনহ্যামের সঙ্গে পেপ গার্দিওলার ম্যাচ হয়, আগে তো হিউমিন সনরা তাকে আলাদা যন্ত্রণা দিতেন, এবারের যন্ত্রণাটা কে দেবেন টটেনহ্যামে সেটা হয়তো এখনো বলা যাচ্ছে না। আপনার কি মনে হয়, মানে কে টটেনহ্যামের হয়ে আজকে প্রথম গোলের খাতা খুলতে পারে, বা আপনার প্রেডিকশন? সেট পিস থেকে কুতি রোমেরো, সবচেয়ে একেবারে লাইকলি সিনারিও যেটা হচ্ছে সেটা হয়তো আপনার এর আগে, অর্থাৎ মার গেহি আসার আগেও যদি আপনার সেটা হতো, সেটার চান্স তার একটু বেশি থাকতো। যেহেতু আপনার গেহি চলে এসেছেন, তিনি বেশ ভালো করছেন এবং আকেকে নিয়েই একটা ডিফেন্সিভ লাইন সেন্টার ব্যাক পেয়ার তিনি আসলে ক্রিয়েট করতে চাচ্ছেন। তো ওইটা মনে হয় একটু হলেও টাফ
হতে পারে ম্যানচেস্টার সিটির। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী যারা ম্যানচেস্টার ইউনাইটেড, দে আর ফ্লাইং। আপনি যখন আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মতো দুইটা দলের এগেনস্টে আপনি এই ধরনের রেজাল্ট পাবেন, তখন তো আসলে মাইকেল ক্যারিকের চিন্তা করার খুব বেশি কোনো কারণ থাকে না। যদিও তাদের আজকের ম্যাচটা যেই ফুলহামের এগেনস্টে, সেই ফুলহামকে ধরেন খুব খারাপও আমি বলবো না। তারা লিগের ফার্স্ট ফেজটা স্টার্ট করেছিল একভাবে, প্রথম 11 ম্যাচের মধ্যে আপনার তার মানে 2টা না 3টা ম্যাচ আপনার জিতলো, আর শেষ 8 ম্যাচের মধ্যে তারা মাত্র আবার একটা ম্যাচ হেরেছে। মাইকেল ক্যারিক তো জানেনি তার দলকে নিয়ে এখন তার মিশনটা কি, টপ 4টা নিশ্চিত করা সবার আগে, তারপরে হয়তো বাকি চিন্তা ভাবনা করা। টাইটেল রেসে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যাবে না সিজনের শেষ পর্যন্ত, কিন্তু তিনি জানেন তার তার দলের মেন্টালিটি সব কিছুই খুব মানে স্থির রাখতে হবে। কারণ আপনি যখন এই ধরনের ভিক্টরি নিয়ে ফিরবেন, এরপর যদি আপনি কোনো না কোনো কারণে ফুলহ্যামের সঙ্গে ড্রও করেন, তখনই ওই পুরনো দুয়োগুলো, পুরনো সমালোচনাগুলো আবার আপনাকে জেকে ধরবে যে ম্যানচেস্টার ইউনাইটেড আবার নিজের পুরনো রূপে ফিরে গেছে, ফুলহ্যামের সঙ্গে পয়েন্ট ড্রপ করেছে তারা গরিবের রবিনহুড, ধনীদের কাছ থেকে পয়েন্ট নিয়ে এসে ফুলহ্যামকে বিলিয়ে দিচ্ছেন। এইসব দুয়ো ফিরে আসার একটা, তবে তাদের আসলে যে বিপদটা হচ্ছে যে দোরগুকে তারা একটা লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলেছে। খুবই সেই আনফরচুনেট। ইনজুরিটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভোগায় কিনা, কারণ হচ্ছে আমরা যে নতুন একটা স্টাইল অফ প্লে দেখেছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডের এই মাইকেল ক্যারিকের আন্ডারে, সেখানে একটা ইন্টিগ্রেটেড পার্ট ছিলেন হচ্ছে এই দোরগু। এখন এই দোরগুকে ছাড়া এই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের বডি ল্যাঙ্গুয়েজটা কি হয় সেটা হচ্ছে কি, যেমন আপনার একদিকে দেখতে হবে, অন্যদিকে ইউনাইটেডের জন্য আপনার প্লাস পয়েন্ট যেটা এমবুএমও, তিনি গোল করছেন। মিডফিল্ডটাকেও এখন আপনার যথেষ্ট সেটেলড মনে হচ্ছে। আমাদ দিয়ালো, কবি মাইনু, একই সাথে কাসেমিরো এবং ব্রুনো ফার্নান্দেজের সেই মিডফিল্ডটা, সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষেও সম্ভব টপ 5টা বা টপ 4 থেকে দিন শেষে ওই রেসটাকে জারি রাখা। পয়েন্ট টেবিলে আপনি দেখবেন হচ্ছে 1, 2, 3-এর একের সাথে 2, 3-এর একটু ডিফারেন্স রয়েছে, আবার কিন্তু 4, 5, 6-এর মধ্যে কিন্তু আবার আপনার ডিফারেন্স নাই। ইনফ্যাক্ট ফুলহ্যাম পর্যন্তও কিন্তু সেই ডিফারেন্সটা আসলে খুবই কম। দেখা যাক এই সপ্তাহ শেষে, অর্থাৎ এই রাউন্ড শেষে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা কোন জায়গায় যে দাঁড়ান। ইউনাইটেড এবং সিটির ম্যাচ নিয়ে আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে রাখতে পারেন, এবং একই সাথে অ্যাস্টন ভিলা, তারা কিন্তু সাইলেন্ট কিলার, আজকে রাতে তাদেরও ম্যাচ রয়েছে। দেখা যাক অ্যাস্টন ভিলাও কি করে এই রাউন্ডে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.